নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর এই বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে বিধায়ককে কাছে পেয়ে স্থানীয়দের ক্ষোভ, কারণ তারা অভাব অভিযোগ জানাচ্ছেন। যে ছবি দেখাবো কোদালিয়া গ্রামের ছবি, সেখানে কাজ না হওয়ার অভিযোগ রয়েছে। অসিত মজুমদার তিনি যখন এই জনসংযোগ যাত্রায় পৌঁছন, তাকে সামনে পেয়েই এলাকাবাসী সরব হয়। দেখুন। আমিও দেখেছি যে আমি আজকে আপনাকে সব বললাম, এবার যদি কাজ হয় তো ভালো। আমরা দরকার হলে আমরা সদস্য পরিবর্তন করতে চাই, প্রধানকে পরিবর্তন করতে চাই। নর্দমা আর হাই ড্রেনটা আমার খুব বিশেষ প্রয়োজন। ওইটা আজকে থেকে নেই, টুকুনদাও আমাকে চেনে, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করতে পারেন কোনোদিনই। আর এখন হয়ে যাচ্ছে, কথাটা শুনুন আমার, হয়ে যাচ্ছে এইখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। কেন ভাগ হচ্ছে? এখান থেকে ওইটুকু ট্রেনে দিলেই হবে তো? হ্যাঁ, এটা এইটুকু আছে, ওইখানে গলি নর্দমা আছে, রাস্তা আছে, অনেক আছে। নখানা টোটাল গলি আছে এখানে, বাকি আছে যেটা এখনো রাস্তা নর্দমা হয়ে গেলে কাঁচা রাস্তা আছে। বড় গলি কোনটা? বড়, হ্যাঁ, সবচেয়ে বড় গলি কোনটা? এটা বড় গলি, এইটা আছে। আর একটা হাই ড্রেন আছে নদীতে যাবার। আমাদের এটা দেখাচ্ছি, আমি সেটাও দেখাবো। ওই মন্দিরের ওই পাশ থেকে সব কাজ হয়। ড্রেন পরিষ্কার বলুন, জঞ্জাল পরিষ্কার করুন, রাস্তায় লাইট লাগানো বলুন, যাবতীয় কাজ ওইদিকে হয়। এই দিকের কোনো অলি গলিতে আজ পর্যন্ত কোনো ঢালাই হয়নি, কোনো কাজ হয়নি। কেন হয়নি সেটা আমরা কি করে বলবো? সবাই গলতি আছে এখানে। এখানে যা প্রধানকে আমি এইখানে দাঁড় করি, এনাদের সামনে 2-3 বার বলেছি যে দাদা ড্রেনটার কি অবস্থা দেখুন। দুদিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি, সেই 2 দিন আর সময় হয়নি। এলাকাটা উন্নতি হচ্ছে না, তাই চাইছি একটু আমাদের রাস্তাঘাট হোক, নর্দমাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বছরে একবার হলেও অন্তত পরিষ্কার হোক। পরিষ্কারটা যখন হচ্ছে, পরিষ্কারটা ভালো করে হোক। আর হাফ কাজ করে, হাফ চলে যায়, এগুলো যাতে না হয়। আমরা বিধায়ককে এটাই জানালাম। দেখলেন তো, রাস্তা, নিকাশি, পঞ্চায়েতের পরিষেবা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ আর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস চুঁচুড়ার তৃণমূল বিধায়কের। কাজ না হওয়ায় দায়িত্ব বদলের হুঁশিয়ারিও দিয়েছেন অসিত মজুমদার। যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে, তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। পঞ্চায়েতে বসবো, পঞ্চায়েতের যারা মেম্বার, প্রধান, উপপ্রধান, তাদের নির্দেশ দেবো কিভাবে চলতে হবে। যে দায়িত্ব আছে বিভিন্ন এলাকায় যারা, সেই দায়িত্বেরও কিছু পরিবর্তন করব। 2011 আমাকে বিধায়ক করেছে, 16 করেছে, 21 করেছে, তারপরে কেন আমরা হারলাম? মানুষের মনে ক্ষোভ আছে, দুঃখ আছে। এই ক্ষোভ দুঃখ দেখার জন্যই আমার এই জনসংযোগ। একদিকে এই জনসংযোগের ছবি, আর এরপর কোথায় গেলেন? এরপর অসিত মজুমদার গেলেন অঙ্গনবাড়িতে, যেখানে বিধায়ক গেলেও শিক্ষক কিন্তু দেরিতে পৌঁছলেন। আর শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এলাকাবাসীর। অভিযোগ পেয়ে শিক্ষককে ধমক বিধায়কের। একদিন বাচ্চারা দেরি করে গেলে সেটাও কম্প্রোমাইজ করতে হয়। তাহলে আপনি এসে বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান, বাচ্চাটা যাচ্ছে, আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। কিন্তু আপনি হেল্পারকে জিজ্ঞেস করুন। আমি ওইসব হেল্পার জানি না, মানুষের কথাই জানি। ও তো বলছে 10টায় যে ফিরে এসছে। আপনার শত্রু নাকি এরা? একটা বাচ্চা, গরিব বাচ্চা, সে স্কুলে যায়নি, আপনার উপর রাগ করে। আপনার দায়িত্ব ছিল না এসে নিয়ে যাওয়া? আমি হাত জোর করে বললাম আপনাকে, মানুষের কোনো কমপ্লেন রাখবেন না, আর 10টায় খুলবেন। 10টায় খুলবেন। কোনো বাচ্চা একটু দেরি করলে শাসন করবেন, বাচ্চাকে রেখে দেবেন, তাকে বকবেন, বাট রেখে দেবেন, তাড়িয়ে দেবেন না। 11:30 ক্যান দেয়, বাচ্চা বসে না, খাবার দিয়ে দিচ্ছে, ক্যান নিয়ে যাচ্ছে, কাঁচা ডিম দিয়ে দিচ্ছে। এক পাড়াতে 2 বিচার হয়। প্রথমে বাচ্চা, এই যে বিধায়ক যে ধমক দিলেন দিদিমণিকে আর বললেন স্কুলে পাঠাতে, কি বলবেন? ঠিক আছে, আমি দেখি, কালকে যাব, যদি খিটখিট করে ফোন করবো এই নাম্বারে। আমার প্রায় দেরি হয় না। এই ভোটের ডিউটিটা পড়েছে 12 তারিখ থেকে 12ই নভেম্বর থেকে 12ই ডিসেম্বর অবধি। এর জন্য একটু সবাই, আমি হেঁটে আসি, আমি মানে রাস্তায় গাড়ি করে বা বাইকে আসি না, সেই জন্য আমার একটু অসুবিধে হয়ে গেছে। আপনাকে বিধায়ক ধমক দিলেন, কি বলবেন? না, এটা আমি অন্যায় করলে উনি বলতেই পারেন। এই যে আমি স্বীকার করে নিলাম।
আর এই বুলেটিনের শুরু থেকে যে ছবিগুলো দেখালাম সেই ছবি কি জানান দিচ্ছে? জানান দিচ্ছে 26-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। একেবারে ধরে ধরে পিছিয়ে থাকা যেসব এলাকা সেই সব এলাকার পথে বিধায়ক। হুগলির চুচুড়ার পথে বিধায়ক অসিত মজুমদার যখন গেলেন, এলাকাবাসীর ক্ষোভ বিক্ষোভের কথা শুনলেন, অঙ্গনবাড়ি কেন্দ্রে গেলেন। আর লোকসভার ফলে দেখা গেছে চুচুড়া এলাকায় তৃণমূল পিছিয়ে রয়েছে, আর সে কারণে এই জনসংযোগ প্রায় 8,500 ভোটে পিছিয়ে রয়েছে। সেই ভোট শুধু মেকআপ করা নয়, তার থেকে অনেক বেশি ভোট পেতে হবে টার্গেট তৃণমূলের, এবং তার জন্যই কোথায় মানুষের কি ক্ষোভ রয়েছে সেগুলোই এখন থেকে জানার চেষ্টা করছেন বিধায়ক। যেখানে জনসমর্থন আমাদের বিরুদ্ধে গেছে, সেই জনসমর্থনটা আমাদের পক্ষে আনার জন্য এই জনসংযোগ দরকার। আমি মনে করছি নামা দরকার, নামছি। যারা নামবে ধীরে ধীরে সবাই নামবে, এক এক করে সবাই নামবে। 2026-এর প্রস্তুতি তো আমাদের দল শুরু করছে। আমি যেহেতু পিছিয়ে পড়েছি আমার এলাকায়, আমার এটা দায় এবং দায়িত্ব দুটোই যে এই হারানো জায়গাগুলো ফিরিয়ে আনা। জনসংযোগ শুরু করে দিয়েছে তৃণমূল। 26-এর প্রস্তুতি। বিজেপি কি বলছে? বিজেপি বলছে যে ইনি এই যে জনসংযোগে বেরোচ্ছেন বিধায়ক, এতেই তিনি বুঝতে পারবেন যে তিনি 26-এ হেরে যাবেন। জনসংযোগ যাত্রা তিনি করলে, লোকের বাড়ি গেলে লোক বলবে যে কিভাবে ট্যাপের টাকা চারা চুরি করে নিয়েছেন তৃণমূল কংগ্রেস, কিভাবে শিল্প, চাকরি, শিক্ষা সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সেই কথাগুলো বিধায়ককে শুনতে হবে সাধারণ মানুষের মুখ থেকে। তার ক্যান্ডিডেট তিনি হন বা অন্য কেউ, ব্যাপক ভোটে তিনি যে হেরে যাবেন, তৃণমূল কংগ্রেস হেরে যাবে, সেই জবাব কিন্তু তিনি আগামী 26-এ বিধানসভায় পেয়ে যাবেন। বারবার শোনা যায় ট্যাব জালিয়াতি। বিগত কয়েকদিন ধরে এই খবর শিরোনামে এসেছে, কিন্তু এবার নামখানায় আমরা নজর রাখবো, কারণ আবাসে জালিয়াতি। এ ছবি মৌসুমীতে জালিয়াতির অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে। একেবারে ধাপে ধাপে 3 বারে 1-2 টাকা নয়, মোট 1,20,000 টাকা উধাও হয়েছে। কিন্তু পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনছেন বঞ্চিত। আপনার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম আছে আপনার তালিকায়? নাম ছিল, তারপর কি হলো? অন্য লোককে দিয়ে দিয়েছে আর কি। কারা? ওই পার্টির লোক, নেতারা যারা আছে তারাই দিচ্ছে। কিভাবে দিল? কিভাবে আমরা বলছি যে 20-22 তারিখে ঘর আমাদের নাকি ঢুকছে, যখন দেখলাম যে টাকা ঢুকেনি অ্যাকাউন্টে, অন্য লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। ও কাগজে আপনাদের নাম ছিল? দেখেছেন আপনারা? হ্যাঁ, লিস্টে নাম ছিল, আমরা দেখেছি। আমাদের দেয়নি, অন্য লোককে বিক্রি করে দিয়েছে। তাহলে কি দেখা গেল? 3 বারে মোট 1,20,000 টাকা উধাও হয়ে গেল। কিভাবে সম্ভব সেটাই বিশ্বজিৎ বলতে পারবে। উপভোক্তার টাকা গ্রামেরই অন্য মহিলার অ্যাকাউন্টে চলে গেল, কিন্তু পোর্টালে তো উপভোক্তার নামই রয়েছে। বিশ্বজিৎ, এটা কিভাবে সম্ভব? একটা কারচুপির অভিযোগ আনছেন বঞ্চিত, যেটা আমরা দর্শকদের শোনাচ্ছিলাম। হ্যাঁ দেখো, একেবারেই সেই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে উঠছে, এবং যেটা ঘটনাটা যেটা ঘটলো, যে এখানে যেটা বলা হচ্ছে 2 আরতি মাইতির নাম বলা হচ্ছে, এবং সেই তথ্যকে খাড়া করেই কিন্তু প্রশাসনিকভাবে বলা হচ্ছে যে 2 নাম এক হয়ে যাওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু দেখো, তুমি একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রথম কথা জব কার্ড নম্বর লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড, এবং স্বামীরও নাম একই যে পাল্টে দেওয়া হলো। একেবারে যে বঞ্চিত রয়েছে, সেই বঞ্চিত যে নাম এবং তার যে ডকুমেন্টস কমপ্লিটলি এখনো পর্যন্ত পোর্টালে রয়েছে, তারই সব কিছু রয়েছে, কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকলো অন্য একজনের, যে পাশের একটি গ্রামের আরেকজন আরতি মাইতি এবং তার স্বামীর নাম। সঙ্গে থাকো, এবং এই যে টাকা ঢোকার কথা কবুল করেছে এই পড়শি মহিলাও, তিনি কি বলছেন দেখি। আমাকে ডকুমেন্ট জমা দিতে বলছে অঞ্চল থেকে, সেখানে আমি ডকুমেন্ট জমা দিয়েছি, টাকা পেয়েছি। আমি চেক করেছি, আমার টাকা ঢুকেছে। তখন আমি মালপাট নিয়ে এসে আমি বাড়ি তৈরি করার জন্য চেষ্টা আরম্ভ করেছি। তখন কিন্তু আমি জানি না, আপাতত এই 2 বছর আগে আমি পরে শুনলাম অনেকের মুখে শুনলাম কি ও বাড়ি আমার নয়, ও বাড়ি আমার নয়,
অন্য লোকের টাকা। এই ঘর নেওয়ার জন্য কোথাও কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে আপনাকে? কোথাও না না, টাকা পয়সা কোনো দিইনি আমি। এই যে যার অ্যাকাউন্টে টাকা গেছে সেই মহিলার পরিবারের লোকের কথা আপনারা শুনলেন। এবার আমি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এই যে টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকলো, তারা তো বাড়িও বানিয়ে ফেললেন, এবার কি হবে তাহলে? হ্যাঁ দেখো, যে বঞ্চিত পরিবার তাদের তরফ থেকে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো কিন্তু কোনো রকম কিছু প্রশাসনিকভাবে তাদেরকে জানানো হয়নি। তবে যেটা পঞ্চায়েতের উপপ্রধান তিনি যেটা করছেন, হ্যাঁ একটা ভুল হয়েছে তিনি এটা স্বীকার করেছেন এবং তিনি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এবং তার পাশাপাশি যেটা হলো যে বিডিও যখন এই বিষয়টা যখন জানতে পারলেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন হ্যাঁ বিষয়টা খতিয়ে দেখবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যদি তার কাছে অভিযোগ দেওয়া হয়। স্বাভাবিকভাবে এখানে পরিবার কিন্তু একটা পরিবারের মধ্যে যে একটা প্রশ্ন থেকেই গেল যে আদৌ কি তাদের যে নামে যে টাকা এসছিল যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, সেই টাকা সে আরও পাবে কিনা। এবং সেই কারণে আর একটা জিনিস তুমি দেখো যে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম থাকার কারণে এই মুহূর্তে যে বাংলা আবাস যোজনার যে টাকা সেইটাও থেকে তারা কিন্তু বঞ্চিত হলেন। ঠিক, একদমই তাই, একদমই বিশ্বজিৎ। একই নাম হওয়াতেই বিভ্রাট বলে যেরকম দাবি করছে পঞ্চায়েত উপপ্রধান, সেরকমই তদন্তের নির্দেশ দিচ্ছেন বিডিও। দুটো আরতি মাইতি হচ্ছে নিডি পার্সন, প্রত্যেকেই ঘরের প্রাপক। তৎকালীন অনিচ্ছাকৃত ত্রুটিবশত এক আরতি মাইতির নামে অ্যালট হয়েছে, অন্য আরতি মাইতি পেয়ে গেছে এবং যথারীতি সে ঘরটা করিয়েছেও। আমরা প্রশাসনিক দপ্তরের কাছে এটাকে রিপোর্ট যথারীতি পাঠিয়েছি বা অনুরোধ করেছি। এটা তো অনিচ্ছা, এটা তো মানে কাউকে দোষারোপ করার জন্য কথা বলা, কিন্তু বাস্তবে এটা নয়। যদি ওই রকম হতো তাহলে যে উপভোক্তা পেয়েছে সে ঘরটা তৈরি করতো না। আরতি মাইতির যে আপনি যে নাম্বারটা বললেন, আইডি নাম্বারটা, পিএমও আইডি নাম্বার, সেই আইডি নাম্বারেই তাকে আমাদের টাকা ক্রেডিট হয়েছে এবং সেখানে সম্পূর্ণ ঘর কমপ্লিটও করেছে। ঠিক আছে, তো এখন যদি ওই একই নামে যদি অন্য কোনো ব্যক্তি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অভিযোগটা খতিয়ে দেখতে হবে। আর এই আমাদের যে আইডি বলছেন তার নামের এগেন্সে আরতি মাইতি, তাকেই আমরা টাকাটা ক্রেডিট করেছি। তো অভিযোগ যদি থাকে আমরা সেটা খতিয়ে দেখব। এবার এই বৃদ্ধ দম্পতিদের কথা আপনাদের বলবো। কেন, কি সমস্যায় তারা রয়েছে জানেন? সরকারি প্রকল্প কেন দেওয়া হয়? সরকারি প্রকল্প সরকারের তরফ থেকে দেওয়া হয় যাতে সাধারণ মানুষের সমস্যা মেটে। কিন্তু এই বৃদ্ধ দম্পতি 1-2 বছর নয়, 20 বছর ধরে কোনো রকম কোনো সুবিধে পাননি। হ্যাঁ, তারা সরকারি অফিসে গেছেন, ক্যাম্পে গেছেন, বারবার অনুরোধ করেছেন, ফর্ম জমা দিয়েছেন, কিন্তু তারপরেও কোনো রকম সুযোগ সুবিধে কিচ্ছু পাননি। মাটির ঘরে বসবাস করছেন, আবাস যোজনাও পাননি, কোনো রকম প্রকল্পের টাকাও না। তারা কি বলছে আগে দেখুন। 20 বছর কিচ্ছু পাইনি, 5টা মেম্বার হয়েছে, আমি কিছুই পাইনি, কোনো সুযোগ সুবিধা পাইনি। বাড়ির একদিকে এই অবস্থা, সরকার আপনারা পঞ্চায়েতকে জানিয়েছেন? বা হ্যাঁ, দুয়ারে সরকারে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, সব জায়গায় গিয়েছি। ঘরের জন্য আবেদন করেছেন? আবেদন করেছেন কতবার? 4 বার। ঘর দিয়েছে? না। কি বলে? দেবো। কত বছর ধরে চাইছেন ঘর? এই তো 20 বছর চলে গেল। পঞ্চায়েতে গেছেন? কি বলে? ওই একই কথা বলছে। কাগজ জমালে 1-2-5 বছর, 10 বছর নয়, 20 বছর ধরে কোনো রকম কোনো সুযোগ সুবিধা এই দম্পতি পায়নি। এখনো পর্যন্ত কেন পায়নি, আরো বিস্তারিত এই বিষয়ে জিয়াউল জানাতে পারবে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, আমি জিয়াউলের কাছেই জানতে চাইবো। মাটির ঘর ভেঙে পড়ছে, ছবি যেটা দেখা যাচ্ছে জিয়াউল, তারপরেও তো এখনো পর্যন্ত তারা আবাস যোজনা পেল না, কোনো বার্ধক্য ভাতা, কিচ্ছু না, কোনো প্রকল্প নয়। কেন? স্থানীয় পঞ্চায়েত কি বলছে এটা তো তাদের দেখার কথা। দেখো, পঞ্চায়েত ইতিমধ্যেই কিন্তু দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ পঞ্চায়েতের স্পষ্ট বক্তব্য, এর আগে যারা জনপ্রতিনিধি ছিলেন বা পঞ্চায়েতের আধিকারিক ছিলেন তারা কেন করেননি তিনিও জানেন না। কিন্তু এখন যিনি বর্তমান পঞ্চায়েত সদস্য রয়েছেন তার স্পষ্ট দাবি, তিনি যখন এই খবর পেয়েছেন বা তিনি একাধিকবার চেষ্টা করেছেন যাতে এই পরিবার যেভাবে এই একেবারে ভাঙাচোরা বাড়িতে, মাটির বাড়ি, ভগ্ন দশা বাড়ি, একের পর এক দেয়াল ভেঙে পড়েছে, ঝড় বৃষ্টি এলে অন্যের বাড়িতে থাকতে হয়, তারপরেও
তিনি যখন জানতে পেরেছেন, তিনি নিজে গিয়ে নাকি বিডিওর কাছে আবেদন করেছেন যে এই পরিবারকে অন্তত ঘর দেওয়া হোক। শুধু ঘর দেওয়া নয়, আবাসের ঘর তো পাইনি, প্রায় দীর্ঘ 20 বছর ধরে একের পর এক দপ্তরে গেছেন, কখনো পঞ্চায়েতে গেছেন, কখনো বিডিওর কাছে গিয়েছেন, কখনো যে দুয়ারে সরকার ক্যাম্পাস সেখানেও আবেদন করেছেন, কিন্তু কখনোই তারা কোনো সুযোগ সুবিধা পাননি। শুধুমাত্র যে আবাসের ঘর তা কিন্তু নয়, তারা কোনো সরকারি সুযোগ সুবিধাও পায়নি। যেমন সরকারি চাকরিটা তারা পেনশন পায়, তার জন্যই রাজ্য সরকার স্কিম করেছেন যে কোনো যারা সাধারণ মানুষ যারা কোনো কাজ করে না তাদেরকে একটা ভাতা দেওয়া হোক, তার জন্যই বার্ধক্য ভাতা চালু করেছিল রাজ্য সরকার। কিন্তু তার জন্য একাধিকবার আবেদন করেছেন, কিন্তু কোনো রকমভাবে সরকারি সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না। একের পর এক দপ্তরে গিয়ে হন্যে দিয়েছেন, কাগজ জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা দীর্ঘ 20 বছর ধরে কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না, এমনটাই অভিযোগ এই বৃদ্ধা দম্পতির। ফলে একদিকে ভেঙে পড়ছে বাড়ি, যখন তখন ভেঙে পড়তে পারে। একদমই জিয়াউল, তুমি যেটা বলছিলে, এবং আমরা খবর দেখানোর পর এই অসহায় দম্পতির পাশে দাঁড়ানোর আশ্বাস পঞ্চায়েত সদস্যের। কিন্তু আমি সবকিছু নিয়ে নাম, আমাদের বার্ধক্য ভাতা বলুন ও সব কিছু নাম কিছু আমরা পঞ্চায়েতে আমরা নাম তুলে দিয়েছি, খুব শীঘ্রই ওনারা পাবে এবং ঘরটা শীঘ্রই পাবে। আমরা লিস্টে নাম দিয়েছি, ওনার নাম অলরেডি নাম চলে এসছে। আমরা বিডিও সাহেবের কাছেও নিয়ে গেছি, ওনাকে নিয়ে গিয়ে সব কিছু বলে এসেছি, প্রধানকে বলা আছে, উনি খুব শীঘ্রই পেয়ে যাবে। এর জন্য আগে কখনো পাইনি, সেজন্য তার জন্য আমি খুব দুঃখিত। আগামী মাস থেকে আবাসে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। হ্যাঁ, জেলা প্রশাসনগুলিকে পঞ্চায়েত দপ্তর নির্দেশ দিয়েছে 23শে ডিসেম্বর একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যেই এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে হবে। অভিযোগের মীমাংসা এবং তালিকা অনুমোদন নিয়েও জেলাগুলিকে একেবারে ডেডলাইন দিয়েছে পঞ্চায়েত দপ্তর। আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করব। রাজ্য সরকারের টাকায় তৈরি হবে আবাসের বাড়ি। রাজ্য জুড়ে চলছে সমীক্ষা। এই সমীক্ষার কাজ শেষ করে চূড়ান্ত তালিকা তৈরি এবং উপভোক্তাদের জন্য টাকা বরাদ্দ করার সময়সীমা এবার বেঁধে দিল রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে 23শে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের যাবতীয় কাজ সেরে রাখতে হবে। উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য প্রস্তুত থাকতে হবে। আবাস যোজনায় পাকা বাড়ি পেতে আবেদন করতে হয়, তারপর সরকার সমীক্ষা চালায়, সেই রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট একাধিক দপ্তর অনুমোদন দেয়, তারপর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। এই টাকা দেওয়ার জন্য সব জেলা প্রশাসনকে তৈরি থাকতে বলা হয়েছে। সেই মতো কাজ শেষ করতে বলা হয়েছে 23শে ডিসেম্বরের মধ্যে। প্রতিটি স্তরে কাজ শেষ করার জন্য ডেডলাইনও বেঁধে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। জেলা প্রশাসনের কর্তাদের বলা হয়েছে 28শে নভেম্বরের মধ্যে আবাসের প্রাথমিক তালিকা তৈরি করতে হবে। 29শে নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত আবাসের প্রাথমিক তালিকা টাঙানো থাকবে বিডিও, এসডিও এবং ডিএম অফিসে। জেলা প্রশাসনের ওয়েবসাইটেও আবাসের এই তালিকা আপলোড করতে হবে। আবাসের সমীক্ষার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অভিযোগ উঠেছে। অনেকেরই দাবি, যাদের পাকা বাড়ি তাদের নাম তালিকায় আছে, কিন্তু যারা প্রকৃত দাবিদার তাদের নাম নেই। রাজ্য সরকার চায় যাদের সত্যিই আবাসের ঘর দরকার তাদের যেন কেউ বঞ্চিত না হন। তাই পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে প্রাথমিক তালিকা প্রকাশের পর কোনো অভিযোগ এলে 6 ডিসেম্বরের মধ্যেই তার মীমাংসা করতে হবে। চূড়ান্ত তালিকা তৈরির আগে কয়েক দফা যাচাই করা হবে। তারপরে 3 স্তরের অনুমোদনের পর তৈরি হবে আবাসের চূড়ান্ত তালিকা। প্রতি স্তরে অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত কমিটিকেও ডেডলাইন দিয়েছে পঞ্চায়েত দপ্তর। 11ই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দিতে হবে গ্রাম সভার আবাস কমিটিকে। ব্লক স্তরের কমিটির অনুমোদনের সময়সীমা 13ই ডিসেম্বর। তৃতীয় তথা চূড়ান্ত অনুমোদন দেবে জেলা স্তরের আবাস কমিটি, তাদের ডেডলাইন 16ই ডিসেম্বর। চূড়ান্ত অনুমোদনের পর 23শে ডিসেম্বরের মধ্যে জেলা প্রশাসনকে আবাসের টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে পঞ্চায়েত দপ্তর। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।